আচ্ছা, পার্লামেন্টের এই ক্লাসে আশা আশা করছি সকলে শুনতে পাচ্ছ। পার্লামেন্টের পার্লামেন্টের এই এই ক্লাসে ক্লাসে আমরা রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এন্ড এসটি এখান থেকে শুরু করব। ঠিক আছে? রনল, কি মনে হচ্ছে জেনারেলি আর কি কি বাকি থাকতে পারে? স্যার পার্লামেন্ট হয়ে গেল তো মোস্টলি সব কভার হয়েই গেল। পার্লামেন্টের প্রসিডিওর, তারপর লোকপাল। আচ্ছা, একটু দেখে আমাকে জানিও, লোকপালটা বাকি আছে তোমাদের। আচ্ছা, বাদ বাকি তো হ্যাঁ, হয়ে গেছে। সেটাই বলেছিলাম যে ডিসেম্বর বা ম্যাক্স টু ম্যাক্স জানুয়ারিতে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এটা পার্লামেন্টের যে আসন আছে তার মধ্যে এসসি এসটি রিজার্ভেশনটা কিভাবে চলে সেটা আমরা দেখব। কি বলা হচ্ছে? কনস্টিটিউশন হ্যাজ অ্যাবান্ডন্ড দ্য কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। আমাদের কনস্টিটিউশনে কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যেটা, সেটাকে একেবারেই নিষেধ করেছে। কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে কি বুঝি রানা? কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে রানা কোথায়? অনলাইন ক্লাসে দারুণ সুযোগ। অ্যান্সারই দিলাম না স্যার, মনে পড়ছে না। মনে পড়ছে না? রনল, কমিউনাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে স্যার কোন মুসলিমদের, স্পেসিফিক্যালি মুসলিমের তরফ থেকে বা খ্রিস্টানের তরফ থেকে, মানে যে কোনো কমিউনিটির তরফ থেকে কেউ থাকবে না এরকম ভাবে। এবিপি আনন্দ খুললে এই মুহূর্তে যা হিন্দু মুসলিম ছড়াচ্ছে, ঠিক আছে, তাতে করে কখনোই মনে হবে না যে মুসলিম ছাড়া অন্য কিছু। যাই হোক, আমার একটা কল এসছে, একটু ওয়েট করো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? ও, সংকোচ, তোমার তো একটা নতুন নাম্বার, কি সব উল্টো পাল্টা সৈয়দ গোরেদ না কি সব নাম দেখাচ্ছে ট্রু কলারে। আমি আজকে একটু অনলাইন ক্লাসে আছি, ওই ব্যাচ 16 কে নিয়ে, বুঝলে? হয়ে গেলে করছি রাতে, নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে আশা করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, কমিউনাল রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে যে ধর্মগতভাবে বিভিন্ন ধর্মের মানুষদের আলাদা আলাদা করে আসন রাখা। ঠিক আছে, বোঝা গেল? সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে। ঠিক আছে, মূলত মুসলিম কেন? মূলত মুসলিম মানে ভারতবর্ষে কমিউনাল রিপ্রেজেন্টেশন শুরু হয়েছিল মুসলিমদের আলাদা করে আসন সংখ্যা ভাগ করে দেওয়ার ফলে। তাই আমরা ভারতবর্ষের ক্ষেত্রে মূলত মুসলিম বলতেই পারি। কিন্তু কমিউনাল রিপ্রেজেন্টেশন ব্যাপারটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে আসন ভাগ করা। ঠিক আছে? আচ্ছা, তো প্রসেনজিৎ বলবে এই কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম কোন অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে প্রথম চালু হয়েছিল? মার্লে মন্টে রিফর্ম 1909। মর্লে মিন্টো রিফর্মস 1909। গুড। আর কমিউনাল রিপ্রেজেন্টেটিভের জনক কাকে বলা হয়? স্যার অ্যান্সার ম্যাকডোনাল্ড। লর্ড মিন্টো। আচ্ছা, তো এই কমিউনাল রিপ্রেজেন্টেশন যেটা নিয়ে ভারতবর্ষের বহু গল্প তোমরা শুনেছো সেই সময় 1909 সালের,
যদি ভুলে গিয়ে থাকো তাহলে পুরনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে ভিডিও আছে সেটা শুনো, সেখানে ডিটেলস বলা আছে। এই কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটা এটাকে বারণ করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। কিন্তু পিছিয়ে পড়া সম্প্রদায় যারা আছে তাদেরকে কিন্তু আলাদা করে আসন ভাগ করে দেয়া হয়েছে বা আলাদা করে আসন রাখা হয়েছে। কি বলা হচ্ছে, রিজার্ভেশন অফ সিটস ফর লোকসভা ফর এসসি অ্যান্ড এসটি অন দ্য বেসিস অফ দেয়ার পপুলেশন। তাদের পপুলেশনের উপর নির্ভর করে এসসি এসটি দের যে রিজার্ভেশন সেটাকে ঠিক করা হয়েছিল। পপুলেশন মানে কি? পপুলেশন মানে আমার যতটা আগের দিন এটা নিয়ে আমি বলেছি, আগের দিনের ক্লাসে বোধহয় ডিরয় ছিল না, ওই আগের দিনকে রিজার্ভেশনের ব্যাপারটা বলেছিলাম, নতুবা ওই বোধহয় বলেছিলাম পঞ্চায়েত পড়ানোর সময় পপুলেশনের উপর বেস করে কি করে রিজার্ভেশনটা আমরা ঠিক করি, বলেছিলাম তো? পঞ্চায়েতের সময় বলেছিলেন স্যার। পঞ্চায়েতের সময় ব্যাপারটা বলেছিলাম। তো যাই হোক, তবু যদি আরো একবার বলতে হয় তাহলে এইরকম, যে যদি আমার মোট আসন সংখ্যা 100 থাকে, ঠিক আছে, এবং আমি যদি দেখি যে আমার মোট জনসংখ্যার 30% হচ্ছে এসসি, 30% এসসি, আর মোট জনসংখ্যার 10% এসটি, আমি হাইপোথেটিক্যালি বলছি সব, 10% এসটি, তাহলে অ্যাজ পার দেয়ার পপুলেশন আসন সংখ্যা রিজার্ভ করা মানে এখানে 100টার মধ্যে 30টা হবে এসসি আসন, এসসি সিট, আর 10টা হবে এসটি সিট, আর বাকি 70টা হবে জেনারেল সিট। বোঝা গেল? কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন এটা বলে রাখি, তাহলে এই 100টা না হয় যদি 10টা হতো তাহলে কি হতো? তাহলে দেখতাম যে 3টে হতো এসসি সিট, একটা হতো এসটি সিট, আর 7টা হতো জেনারেল সিট। এখন এই 3টে একটা 7টা, এটা কিন্তু এইভাবে কোনো ফিক্স না, মানে এই 7টা সারা জীবন ধরে জেনারেল, এই 7টা লাইফ টাইম এসসি, এই সিটটা লাইফ টাইম এসটি, এরকম না। এটা রোটেট হতে থাকে, এটা এইভাবে রোটেট হতে থাকে। সাপোজ এই 3টে সিট আছে, সাপোজ এই 3টে সিট আছে, এই 3টে সিটের ক্ষেত্রে কি হচ্ছে যে, ভালো করে আঁকি ব্যাপারটা, এই 3টে সিট আছে, এটা যদি এসসি হয়, এটা এসটি ধরে নিলাম, আর এটা একটা ভোটে এরকম হলো, পরের ভোটে রোটেট হয়ে এটা হয়ে যাবে এসসি, এটা হয়ে যাবে এসটি, এটা হয়ে যাবে জেনারেল। রোটেশনালি চলতে থাকে, 3টে বলে এরকম চলছে। 100টা হলে পাশাপাশি একটা করে ভোট আসবে, আবার একটা করে এগিয়ে যাবে। ঠিক আছে, এটা আশা করি তোমাদেরকে পঞ্চায়েত বোঝানোর সময় একবার বলেছিলাম। পঞ্চায়েতের ভিডিও লিংক দেওয়া আছে গ্রুপে, পারলে আরো একবার দেখে নিও। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু বোঝানোর আছে বলে তোমাদের কারোর মনে হয়? না স্যার, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? না, স্ক্রিনটা তো চলে গেল। স্ক্রিনটা চলে গেল, সেটাই ভাবছি। আচ্ছা, এখন বোধহয় ভিজিবল। হ্যাঁ স্যার। আচ্ছা, তো অরিজিনালি দিস রিজার্ভেশন ওয়াজ আপ টু 1960। এই যে রিজার্ভেশন, এটা অ্যাজ পার অরিজিনাল কনস্টিটিউশন 1960 সাল অবধি ছিল, মানে 50 সাল থেকে আমাদের শুরু হয়েছিল সংবিধান, আর ভারতবর্ষের জন্য চালু করা হয়েছিল, এনঅ্যাক্ট করা হয়েছিল। কনস্টিটিউশনের যারা মেকার্স, তারা এটা 10 বছরের জন্য রেখেছিল। অনেকেই আমরা দুম করে গালাগালি দিয়ে আম্বেদকরকে, এটাকে ওটাকে সেটাকে, যে কেন রিজার্ভেশনটা এতদিন থাকবে, এটসেট্রা এটসেট্রা। অ্যাকচুয়ালি রিজার্ভেশনের প্রয়োজন ছিল। ভারতবর্ষ
যে পরিকাঠামোতে তৈরি হয়েছে বা যে পরিকাঠামো নিয়ে এতদিন ভারতবর্ষ চলেছে, সেই পরিকাঠামো অনুযায়ী তোমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ফিল্ম মুভিতেও দেখতে পাবে এখনো পর্যন্ত সেই জাতিভেদ প্রথা নিয়ে ভারতবর্ষে বিভিন্ন ফিল্ম হয়, বিভিন্ন মুভি তৈরি করা হয়। তো যাই হোক, সেখান থেকে এসসি এসটি দের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়, পিছিয়ে পড়া মানে সোসাইটি যাদেরকে পিছিয়ে রেখেছে সেই সম্প্রদায়, এখনো তো দেখেছো যে ইউপিতে দলিতদেরকে কিভাবে তাদের সাথে ট্রিট করা হয়, আরো বিভিন্ন উত্তর ভারতের দলিতদেরকে কিভাবে ট্রিট করা হয়। তো তাদের একটা রিজার্ভেশনের দরকার ছিল, নতুবা তাদেরকে সমাজের মূল স্রোতে তুলে আনা যেত না, এটা খুব সত্যি কথা। ঠিক আছে, এবং কনস্টিটিউশনের মেকারসরা এতটাই জোর গলায় ব্যাপারটাকে তৈরি করেছিল যে 10টা বছর যদি সকলকে নিয়ে একসাথে ঠিকঠাক চলতে পারি, এবং তারা কল্পনাও করতে পারেনি যে ভারতবর্ষ দেশ স্বাধীন হয়ে যাওয়ার 10 বছর পরে থেকে আলাদা করে আমাদের মধ্যে জাতিভেদ প্রথা বা কিছু সম্প্রদায় পিছিয়ে থাকবে, কিছু সম্প্রদায় এগিয়ে যাবে, এই ব্যাপারটা থাকবে আর। তো যাই হোক, তারা এই রিজার্ভেশনটা 1960 অব্দি রেখেছিল, কিন্তু তারপরেই তো শুরু হয় রাজনীতির খেলা। এখন রাজনৈতিক মদতে ব্যাপারগুলোকে রাখতে হবে, সকলকে যদি একসাথে এগিয়ে দিই তাহলে কম দামে লেবার কোথায় পাবো, ঠিক আছে, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। তো সেটা নিয়ে এখনো চলছে, এই রিজার্ভেশন, এসসি এসটি রিজার্ভেশন এখনো চলছে, সেটাই পরের লাইনে লেখা আছে দেখো, বাট ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড কন্টিনিউয়াসলি সিন্স দেন, মানে তখন থেকে এখনো এক্সটেন্ড হয়ে আসছে প্রত্যেক 10 বছর 10 বছর করে, মানে 60 সালে গিয়ে বাড়ানো হলো 70 অব্দি, 70-এ গিয়ে বাড়ানো হলো 80 অব্দি, 80-তে গিয়ে 90 করা হলো, 90 থেকে করা হলো 2000, 2000 থেকে 2010, তারপরে 2010 থেকে বাড়িয়ে 2020, 2020 সাল থেকে বাড়িয়ে করা হলো 2030। ঠিক আছে, এখানে এই লাইনটা ভুল আছে, এই লাইনটা এসসি এসটি রিজার্ভেশনের ক্ষেত্রে ভুল আছে। কি হবে এটা? এটা at last হবে at last by 104th Amendment Act 2014, sorry 2020, 104th Amendment Act 2020। ঠিক আছে, এই 104th Amendment Act 2020 এটাতে কিন্তু লাস্ট এটাকে বাড়িয়ে আবার করা হলো আপ টু 2030, কি করা হলো আপ টু 2030। ঠিক আছে, এই লাইনটা বোঝা যাচ্ছে আশা করছি। আচ্ছা, তাহলে মনে রাখবে 2020 সালে গিয়ে এটাকে লাস্ট আবার বাড়িয়ে 2030 করা হবে, 30 এলে আবার 40 করা হবে, চাপ নেই, যে সরকার থাকুক। ঠিক আছে, কারণ এই ভেদ, এই কেউ পিছিয়ে আছে, কেউ এগিয়ে আছে, কাউকে ভাতা দিতে হচ্ছে, কাউকে প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে, তো কাউকে মুখ্যমন্ত্রী রাস্তা দিচ্ছে, এগুলো যদি না করতে পারে, সমস্ত মানুষ যদি খেটে খায়, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ভারতবর্ষে, তাহলে তো সমস্যা হয়ে যাবে না, মানে রাজনীতিবিদদের সমস্যা হয়ে যাবে আর কি। সুতরাং এটা থাকবে, এবং এটাকে রেখে তোমার আমার মধ্যে গন্ডগোল বাঁধিয়ে রাখা হবে। ঠিক আছে, কখনো ডিরয় বলবে কেন স্যার আমার তো টাকা নেই, ঠিক আছে, তাহলে কেন আমার এক এসসি বন্ধু আমার থেকে বড় লোক, সে কেন স্টাইপেন্ড পাবে, ঠিক বলবে, ভুল বলবে না। কখনো বা আমার অন্য কোনো স্টুডেন্ট বলবে স্যার আমরা তো পিছিয়ে আছি, আপনারা তো সমাজে এগিয়ে আছেন, আমাদের তো সুযোগ সুবিধা বংশ পরম্পরায় অনেক কম পেয়েছি, সেও ভুল বলছে না, ঠিক বলছে। ঠিক আছে, এটাকে এই জিগিরটাকে রেখে দেওয়াই হবে রাজনীতিবিদদের কাজ। যাই হোক, আচ্ছা, পরের বুলেটিনে কি বলছে দেখো, দো দ্য সিটস আর রিজার্ভড বাট দে আর অলসো ইলেক্টেড বাই অল এলিজিবল ভোটার্স ইন দ্য কনস্টিটিউয়েন্সি। যদিও এই সিটটা রিজার্ভ, মানে সিট রিজার্ভ মানে একটা যদি এসসি সিট হয়, একটা এসসি আসন যদি হয় লোকসভার, তাহলে সেখানে যে রাজনৈতিক দল থেকে যে ক্যান্ডিডেট গুলোই সেখানে ফাইট করবে, প্রত্যেক ক্যান্ডিডেটকেই এসসি হতে হবে। তার মানে যদি যেমন বর্তমানে আমাদের জয়নগর লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের
যে যে জয়নগর লোকসভা কেন্দ্র আমার যেখানে বাড়ি, সেটা একটা এসসি আসন, মানে একটা এসসি সিট। সেটা কিছুদিন আগে ছিল না, আবার কিছুদিন পরে থাকবে না, ওই যে বললাম রোটেশনালি হয় ব্যাপারগুলো। তো তো তার মানে এখানে যে রাজনৈতিক দলগুলো এখানে ফাইট করে, যেমন সিপিআইএম, টিএমসি, বিজেপি, এসইউসিআই, কংগ্রেস, ঠিক আছে, এই রাজনৈতিক দলগুলো এখানে থাকে, বা আর যারা যদি কেউ নির্দল থেকে দাঁড়ায়, নির্দলকে আমরা অফিসিয়ালি বলি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। তো এদের প্রত্যেককেই কিন্তু এসসি কমিউনিটি থেকে বিলং করতে হবে, অর্থাৎ তাদের এসসি সার্টিফিকেট থাকতে হবে ভারত সরকারের দেওয়া, ঠিক আছে, তবেই তারা নমিনেশন ফাইল করতে পারবে, তবেই তারা এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারবে। কিন্তু কিন্তু কি বলছে লাইনটা আরো একবার পড়ি, দো দ্য সিটস আর রিজার্ভড, এই সিটগুলো রিজার্ভড, বাট দে আর অলসো ইলেক্টেড বাই অল এলিজিবল ভোটারস ইন দ্য কনস্টিটিউয়েন্সি। কিন্তু তারা ইলেক্টেড হবে কনস্টিটিউয়েন্সির সমস্ত এলিজিবল ভোটারদের দ্বারা। তার মানে এটা নয় যে ওখানে কেবলমাত্র এসসিরাই ভোট দেবে, ঠিক আছে। আমার পছন্দের ক্যান্ডিডেট এখানে ছিল জয়নগর লোকসভা কেন্দ্রে, কিন্তু তিনি এসসি থেকে বিলং করেন, তাই বলে আমি আইএসসি নই বলে আমি ভোট দিতে পারবো না এমনটা নয়, সকলেই ভোট দেবে তাকে। এবার একটা প্রেজেন্ট কথা বলি, কিছু বছর আগে তোমরা দেখলে যে ইউপিতে একটা ভোট হয়েছিল, আগেও বলেছি বোধহয়, ইউপির যে জেনারেল ইলেকশন হয়েছিল, অ্যাসেম্বলি ইলেকশন, সেখানে একটা অদ্ভুত তথ্য বেরিয়ে আসে, এবং সেই ডেটাতে দেখা যায় যে যেসব আসনগুলোতে ভোট সব থেকে কম পড়েছে বা নোটাতে ভোট সব থেকে বেশি পড়েছে, ঠিক আছে, দেখা গেল যে বেশ কিছু আসন আছে যেগুলো জেনারেল আসন, জেনারেল সিট, সেখানে নোটা ভোট পড়েছে 5 to 7%, ম্যাক্সিমাম 8%, কিন্তু যেগুলো এসসি এসটি রিজার্ভেশন সিট, সেখানে নোটা ভোট পড়েছে অ্যাবভ 20%, ঠিক আছে, বোঝা গেল কেন পড়েছে? কারণ সাধারণ মানুষ এতদিন পরেও এটা মানতে পারছে না যে আমার পছন্দের রাজনৈতিক দল হলেও যেহেতু সমস্ত ক্যান্ডিডেট এখানে এসসি, তাই আমি তাকে ভোট দেবো না, আমি নোটাতে ভোট দেবো। নোটা তো আবার এসসি এসটি নয়। তার মানে এই আমাদের যে এই কি বলবো, এই সংক্রমণ কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছো? তো যাই হোক, এগিয়ে যাই আমরা, এই নিয়ে কথা বললে শেষ হবে না। এরপর কি বলছে যে, হ্যাঁ বলো রনল। স্যার আপনি যে কয়টা এক্সাম্পল দিলেন এই রিলেটেড, সব কয়টাই স্যার ইউপি রিলেটেড, তো এটাকে কি আমরা একটা স্টেট স্পেসিফিক প্রবলেম বলে ধরতে পারি? স্টেট স্পেসিফিক প্রবলেম অবশ্যই। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যে কালচার, সেই কালচার যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল নিয়ে বা বাংলা নিয়ে, মোটামুটি বাংলা নিয়ে তোমাদেরকে সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই অনেক কিছু বলে আসছি বাংলার ঐতিহ্য নিয়ে। বাংলার ঐতিহ্য নিয়ে তুমি যদি সাউথ ইন্ডিয়া দেখো, সাউথ ইন্ডিয়ায় কিছু কিছু স্টেটে এগুলো একটু আছে, তবে এতটাও মানে মারামারি কাটাকাটির জায়গা নেই। বেঙ্গলে এই কালচারটা অনেকটা কম, মানে এটাও সত্যি কথা, পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে বেঙ্গল থেকেই শুরু হয়েছিল, এবং যার জন্যই বেঙ্গলে এত মহাপুরুষ, এত মনীষী, এত এডুকেটেড পার্সন একটা সময় তৈরি হতো, ঠিক আছে। তো বেঙ্গলে এই কালচারটা অনেকটাই কম ছিল। বর্তমানে আবার ওই আমাদের নোংরা রাজনীতির লড়াই আস্তে 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 ব্যাপারগুলো আবার ঢুকছে। বাঙালিরা এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাতো না আগাগোড়াই। আবার একেবারে যে বাংলায় এসব নেই বা এর চর্চা আমরা দেখতে পাই না আগাগোড়া তা নয়। এই বিয়ে টিয়ে হলে সাধারণ মানুষের বাড়িতে তখন একটু দেখা যায় যে কে কোন কাস্ট, কার কি আছে না আছে, বা কে কোন জাতি থেকে বিলং করে, ঠিক আছে। এটা একটা বিশাল ব্যাপারটা, মানে সব ক্ষেত্রেই তাই, ঠিক আছে, সবার ক্ষেত্রেই, মানে সেটা তুমি লাভ ম্যারেজ করো, অ্যারেঞ্জ ম্যারেজ করো, যাই করো, শেষমেশ দেখবে ওই তোমার বিয়ের সময় বাঙালিদের ওই কাস্ট, সাবকাস্ট, এটসেট্রা অনেক কিছু এগিয়ে আসে। তবে এই নিয়ে বাংলায় বিশাল মাথা ব্যথা বা বিশাল কিছু ছিল কখনো, তেমনটা নয়। স্টেট রিলেটেড প্রবলেম কেবলমাত্র বলতে পারি যে তা নয়, কারণ হতে পারে যে সমস্ত স্টেটে এগুলো কম আছে, সেখানে আবার কিছু স্টেট আছে সেখানে এই সমস্যাটা কম, কারণ তাদের ডাইভার্সিটি অনেক কম। বোঝা গেল? মণিপুরের আগুন জ্বলছে দেখো না, ঠিক আছে। তো এই ডাইভার্সিটিটাকে আমরা মেনে নিতে, হ্যাঁ বলো। না স্যার, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, তো এখন মণিপুরে এটা নিয়ে এই সমস্যাগুলো নিয়ে আগুন জ্বলছে,
ইউপিতে তো রয়েছে, আমার এক মুসলিম বন্ধু ইউপিতে থাকে। সে যখন আসে তখন বলে যে ইউপিতে আমরা খুব ভালো আছি। অ্যাকচুয়ালি মনে হয় যে সেও আগে ভাবতো আমার এলাকাতে থেকে যে ইউপিতে গিয়ে সে থাকবে কি করে। সে বলছে ইউপি মুসলিমদের জন্য একেবারেই সেফ, কিন্তু আনসেফ দলিতদের জন্য। বুঝলেন? এখনো ইউপির দৈনন্দিন ম্যাগাজিনে বা ডেলি পত্রিকা যেগুলো আসে সেগুলোতে তুমি দেখো, সেখানে রোজই দলিতের মেয়েকে রেপ করা হচ্ছে, দলিত ছেলেকে খুন করা হচ্ছে, জানতে পেরে তাকে বিবস্ত্র করে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে যে ও দলিত হয়েও কি করে এতদিন লুকিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ফ্ল্যাট কিনেছিল শহর অঞ্চলে। এগুলো রেগুলার ঘটনা আর কি, নর্থ ইন্ডিয়ার দিকে, হরিয়ানা এই সমস্ত জায়গায় আর কি রয়েছে। বোঝা গেল? অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম যে 1911 সালে ইংরেজদেরকে উত্তর ভারত দিল্লিকে বেছে নেওয়া মানে রাজধানী হিসেবে তার অন্যতম কারণ হচ্ছে এটা যে দিল্লি এগুলো অনেক সেফ প্লেস। কলকাতাতে থেকে রাজত্ব করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। ঠিক আছে, বাংলার মানুষের ইতিহাস, বাঙালির ইতিহাস নিয়ে মানে কি বলবো, সেই সময় ব্রিটেনেও একটা কমিটির নাম মনে পড়ছে না, সেই যে কমিটি তারা বলেছিল যে এই কলকাতায় রাজত্ব করতে গেলে লাস্ট একটাই উপায় আছে, ডিভাইড এন্ড রুল, যার জন্য 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, আমাদের বাংলাতে ব্যাপারটা অনেকটা কম। বর্তমান রাজনীতি আজকে ভেবে দেখো, বাংলাতে কম মানে এটাও খুব সত্যি কথা। আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে পশ্চিমবঙ্গ অনেক সেফ, কলকাতা অনেক সেফ, ঠিক আছে, সেফেস্ট সিটি কলকাতা, এটা কেন্দ্র সরকারের রিপোর্টই বলছে। এটা খুব সত্যি কথা, এটা মিথ্যা কথা নয়। এখন কলকাতা অনেক সেফ, পশ্চিমবঙ্গ অনেক সেফ অন্য অন্য স্টেটের থেকে। তার কারণ আমাদের সুন্দর প্রশাসন আবার সেটাও না, তার কারণ এখানে সজাগ মানুষ। ঠিক আছে, বোঝা গেল? এখানে একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে মানুষ কিভাবে রাস্তায় নামে, কিভাবে আন্দোলন করে, কিভাবে প্রতিবাদ করে। ঠিক আছে, আবার বেশ কিছু মানুষ আছে সব ঘটনাকে ছোট ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেদিকে যাচ্ছি না। কিন্তু অন্যান্য স্টেটে তুমি যদি দেখো রেগুলার ঘটনা এগুলো ঘটছে, মানুষের অত কান দেওয়ার সময় নেই, জোট বাঁধার সময় নেই। এখনো তুমি যদি দেখো সেই ক্লাব কালচার, পাড়ায় পাড়ায় ক্লাব গঠন করা, সেগুলোকে একটা সাংগঠনিক ভাবে একটা আলাদা রকম সংগঠন তৈরি করা, রাজনীতিটাকে বাদ দিয়েও, ঠিক আছে, সেগুলো বাংলাতেই আছে। আমি দু চারটে স্টেটে গেছি, সারা ভারতবর্ষ ঘুরিনি, সেখানে গিয়ে আমি দু তিনটে জিনিস, মানে সাউথ ইন্ডিয়াতেও দু তিনটে জিনিস আমি খুব মিস করেছি। সেটা হচ্ছে বাঙালি হিসাবে পাড়ায় পাড়ায় ক্লাব আর মিষ্টির দোকান। ঠিক আছে, যাই হোক, এটা কিন্তু বাংলাতেই থাকে। বাংলার এই কালচার গুলোর জন্যই কিন্তু বাংলা এখনো পর্যন্ত এগিয়ে। ঠিক আছে, এখন যদি ভাঙন ধরে যায় তো সমস্যা, কারণ আমাদের এডুকেশন সিস্টেমটাকেই তো ভেঙে ফেলা হয়েছে। এই এডুকেশন নিয়ে বাঙালি কতদিন বাঁচবে ভগবান জানে। যাই হোক, এখানে বলা হচ্ছে জেনারেল সিটস আর ওপেন টু অল। জেনারেল সিট যেগুলো আছে না, সেগুলো সকলের জন্যই। অর্থাৎ জেনারেল সিটে কিন্তু সাধারণ মানুষ, যাদের কোনো মানে কাস্টের রিজার্ভেশন নেই, তারাও যেমন লড়াই করতে পারবে, তেমন এসসি এসটি তারাও কিন্তু জেনারেল সিট গুলোতে লড়াই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, জেনারেল মানে কিন্তু আনরিজার্ভড, ইউআর, অর্থাৎ এটা কারোর জন্য রিজার্ভড নয়। সেটা সাধারণত আমরা ভেবে থাকি যে জেনারেলটা আমরা যেহেতু যারা জেনারেল কাস্টের লোকজন আছেন তারা যেহেতু দেখে যে আমার কাস্টের জায়গায় জেনারেল লেখা আর আসল সিটের জায়গায়ও লেখা জেনারেল, সুতরাং ওটা আমার। যেহেতু এসসি এসটি দের কাস্টের জায়গায় এসসি এসটি লেখা থাকে, সিটের জায়গাও এসসি এসটি লেখা থাকে, তাহলে জেনারেলদের কাস্টের জায়গায় জেনারেল লেখা আর সিটের জায়গায় জেনারেল লেখা, তাহলে ওটা বোধহয় ওদের। তাহলে জেনারেলটা জেনারেলদের, এটাই জেনারেলরা ভাবে। বাট জেনারেল মিন্স আনরিজার্ভড, যেখানে কোনো রিজার্ভেশন নেই, যেটা ওপেন টু অল। ঠিক আছে, একেবারে আমাদের ওই জেনারেল ট্রেন কম্পার্টমেন্টের মতো। মানে ওখানে মহিলারা যেতে পারে, ওখানে বৃদ্ধরা যেতে পারে, ওখানে দু চারটে বস্তাও যেতে পারে, সব যেতে পারে, কোনো চাপের কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, পরেরটাতে কি বলা হচ্ছে, প্রপোর্শনাল রিজার্ভেশন লাইক রাজ্যসভা ইজ নট অ্যালাউড ফর লোকসভা। লোকসভাতে এরকম প্রপোর্শনাল রিজার্ভেশন হয় না। ঠিক আছে, আন্ডার টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন, তোমরা জানো টেরিটোরিয়াল, আগের দিন এটা নিয়ে মানে পার্লামেন্টের ফার্স্ট ক্লাসে এই টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন কিভাবে ঠিক করা হয় সেটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। যারা ছিলেন না ক্লাসে, আগের ভিডিওটা দেখে নিতে পারো। আন্ডার টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন, এভরি মেম্বার অফ দ্য লেজিসলেচার represents the particular geographical area
for each constituency only only one one representative representative elected, elected, ঠিক আছে? ঠিক আছে? তাহলে তাহলে টেরিটোরিয়াল টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশনে কি হয়? সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট তার যে টেরিটরি, সেই টেরিটরির যে পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই এরিয়াকে রিপ্রেজেন্ট করে লোকসভাতে, এবং প্রত্যেকটা এরিয়া থেকে বা প্রত্যেকটা টেরিটরি থেকে বা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে একটা মাত্র রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট হয়, এবং সেটা অবশ্যই ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। আবার কেউ ভাববে না যে এই টেরিটরি গুলোকে ঠিক করা হয় জিওগ্রাফিক্যাল এরিয়া মেজর করে, না, এটা ঠিক করা হয়, আগের দিন পড়েছি, জনসংখ্যার ভিত্তিতে, ঠিক আছে? সেটা আগের দিনের ক্লাসে গিয়ে একবার দেখে নিও, আবার ওই জায়গায় ঢুকতে চাইছি না। দিস ইজ নোন অ্যাজ সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি। নাম্বার আছে, এটা মেম্বার হবে, এটা প্রচুর ভুল আছে, তোমাদেরকে আগেও বলেছি, পিডিএফটার মধ্যে অজস্র ভুল আছে। আচ্ছা, আচ্ছা, ক্লাস কমপ্লিট হয়ে গেলে যখন আমি রেকর্ডিং অফ করে দেবো, তারপরে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা অন রেকর্ড আমি বলবো না, ঠিক আছে? কারো যদি সময় থাকে 10-5 মিনিট থেকো, বা আমি যদি ভুলেও যাই মনে করে দিও যে স্যার আপনি থাকতে বলেছিলেন ক্লাসের পরে। আচ্ছা, তো এটা এটা সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি বলা হয়। প্রত্যেক প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে একটা করে মেম্বার ইলেক্ট হয়। আচ্ছা, আচ্ছা, a a candidate candidate who who has the majority of the votes votes is elected for the whole constituency. অর্থাৎ যে ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট যার মেজরিটি ভোট থাকে, মানে যে সব থেকে বেশি ভোট পেয়েছে, সেই পুরো কনস্টিটিউয়েন্সির জন্য নির্বাচিত হয়। বোঝা গেল? আচ্ছা, ডিউরেশন অফ টু হাউসেস, দুটো হাউসের ডিউরেশন বা সময়কাল। আচ্ছা, রাজ্যসভা ইজ এ কন্টিনিউইং চেম্বার। এটা একটু ঠিক করে নিও, কন্টিনিউইং চেম্বার হবে, ঠিক আছে? একটু ঠিক করে এটা লিখছি না, কন্টিনিউইং চেম্বার। ইট ইজ এ পার্মানেন্ট বডি অ্যান্ড নট সাবজেক্ট টু ডিসলিউশন। এটা একটা পার্মানেন্ট বডি, এটা ডিসলিউশন হয় না, ঠিক আছে? যখন তোমাদেরকে লেজিসলেটিভ কাউন্সিল পড়িয়েছিলাম তখন ব্যাপারটা বুঝিয়েছিলাম, মনে কার কার পড়ছে না একটু বলো তো দেখি, কিভাবে এটা কন্টিনিউ হয় সেটা লেজিসলেটিভ কাউন্সিল পড়ানোর সময় ডিটেলসে বুঝিয়েছিলাম। স্টেট লেজিসলেচার পড়ানোর সময়, ঠিক আছে? প্রসেনজিৎ মনে পড়ছে? হ্যাঁ স্যার। বিজয়? হ্যাঁ স্যার, মনে আছে কিছুটা। হ্যাঁ, যদি মনে না থাকে আমাকে বলো, আমি তার ভিডিও পাঠিয়ে দেবো। আচ্ছা, তো কিভাবে হয় তোমরা জানো, 1/3 of its member retired every 2 years, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 করে মেম্বার রিটায়ার করে, ঠিক আছে? আচ্ছা, রাজেশ মনে আছে ব্যাপারটা? বিশ্বজিৎ? রিটায়ারিং মেম্বার যারা রিটায়ার হয়ে যাচ্ছে তারা এলিজিবল ফর রি-ইলেকশন ফর টাইম এন্ড এগেইন। যারা রিটায়ার করছে তারা কিন্তু আবার রি-ইলেকশনের এলিজিবল, মানে তারা আবার পুনরায় ইলেকশনের ক্যান্ডিডেট হতে পারে, এবং যতবার খুশি তারা রি-ইলেক্টেড হতে পারে, ঠিক আছে? এরকম কোনো নির্দিষ্ট টেনিয়র নেই যে একবার বা দুবার বা 4 বারের বেশি তারা রি-ইলেক্টেড হতে পারবে না, এমন ব্যাপারটাও নেই, ঠিক আছে? প্রেসিডেন্সিয়াল নমিনেশন at begin for every third year, ঠিক আছে? এটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট 6 জন করে অ্যাপয়েন্ট করে। বোঝা গেল? রাজ্যসভায় যে অ্যাপয়েন্ট যেটা হয়, নমিনেশন যেটা হয়, সেটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর 6 জন করে প্রেসিডেন্ট সেখানে নমিনেট করে। The term of office of members of Rajya Sabha is not fixed. এটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখো। কনস্টিটিউশনে কিন্তু রাজ্যসভার মেম্বারদের যে টার্ম সেটা কিন্তু ফিক্স করেনি কনস্টিটিউশন। বোঝা গেল?
কনস্টিটিউশনে কিছু বলা নেই যে রাজ্যসভার মেম্বারদের কত দিনের টার্ম বা টেনিওর থাকবে, কত বছরের। দ্য পাওয়ার ইজ ভেস্টেড টু দ্য পার্লামেন্ট। এই ক্ষমতা কনস্টিটিউশন কাকে দিয়েছে? পার্লামেন্টকে। যে পার্লামেন্ট ঠিক করুক যে রাজ্যসভার মেয়াদকাল বা রাজ্যসভার মেম্বারদের মেয়াদকাল, অবশ্যই মেয়াদকাল না, রাজ্যসভার মেম্বারদের মেয়াদকাল কতদিনের হবে। পার্লামেন্টকে দায়িত্ব দিয়েছে মানে পার্লামেন্ট একটা অ্যাক্ট তৈরি করবে। পার্লামেন্ট কি করতে বলছে? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। 1951 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পার্লামেন্ট তৈরি করছে। যে অ্যাক্টে বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট দ্য টার্ম অফ অফিস অফ রাজ্যসভা শ্যাল বি 6 ইয়ার্স। রাজ্যসভার অফিসের যে টার্ম সেটা 6 বছর হবে, and it also empowered the president এটা কি হতে পারে? এটা আউটকাস্ট হতে পারে। দ্য টার্ম অফ মেম্বার চুজেন ইন দ্য ফার্স্ট রাজ্যসভা, ঠিক আছে। প্রথম রাজ্যসভায় যাদেরকে চুজ করা হয়েছে, ঠিক আছে, প্রেসিডেন্টকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট ঠিক করে দেবে যে কারা কারা এই মেম্বারশিপ থেকে তারা বেরিয়ে যাবে। কেন ঠিক করে দেবে? এবার একটু ব্যাপারটা ডিটেলসে দেখাতে হবে। সেটা হলো আমি কিছু কন্ডিশন বললাম, একটু দেখে নাও কন্ডিশন গুলো। সেটা বললাম যে ফিক্স নয়, 6 বছর করে ঠিক করা হয়েছে। 1/3 করে মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তারা বেরিয়ে যাবে। তো তাহলে আমি যদি ভাবি যে কোনো একটা রাজ্যসভায় মোট 240 জন মেম্বার আছে, 240টা মেম্বার আছে, এবং 1951 সালে 1951 প্রথম রাজ্যসভা গঠন হচ্ছে, এবং সেখানে আছে নিউ মেম্বার 240 জন, এবং যাদের মেয়াদকাল আমি ধরে নিচ্ছি 6 বছর। ঠিক আছে। কিন্তু বলছে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 করে রিটায়ার করবে, মানে 53 তে 240 1/3 রিটায়ার করবে 53 তে। না ডাক্তার শুয়ে ভালো করে উঠে বসে আর কি হচ্ছে না। 53 তে 1/3 করে রিটায়ার করবে। তাহলে 240 1/3 কত হবে? 80। তাহলে 53 তে এখান থেকে 80 চলে যাবে, 80 এখান থেকে বেরিয়ে যাবে। পুরনো কত পড়ে থাকবে? পুরনো পড়ে থাকবে আমাদের যেটা ছিল মানে বাকিটা 160। তাই তো। আচ্ছা আবার 55 এ এই 160 মধ্যে থেকে এই যে 160 এদের মধ্যে থেকে আবার 80 চলে যাবে। কেন? কারণ এই 80 নতুন এসছে, এদের মধ্যে থেকে যেতে পারবে না। এই 160 মধ্যে থেকে 80 চলে যাবে। পুরনোদের মধ্যে পড়ে থাকবে কটা? 80। মানে এই 240 এর যারা ছিল তাদের মধ্যে পড়ে রইল 80। এরপরে থেকে দেখো, আর আমাদের বুঝতে অসুবিধা হবে না, 57 এ 80 চলে যাবে। এই যে 80 বাকি ছিল তারা চলে যাবে। মানে আমি বলতে পারি 57 এ 51 এর যারা বাকি আছে তারা চলে যাবে। তাই তো। আবার যদি দেখি 59 এ কারা যাবে? 53 তে যে 80 এসেছিল এদের দেখো 6 বছরের মেয়াদকাল হয়ে যাচ্ছে, এরা চলে যাবে। কি বোঝা যাচ্ছে? ডিরয় বোঝা যাচ্ছে? ডিরয় আছে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা তো এইভাবে দেখো এই রকম কন্টিনিউ হতে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাবো? যে প্রত্যেক 6 বছর অন্তর 1/3 চলে যাচ্ছে, আবার
এই এই চেম্বারটা কন্টিনিউইং চেম্বার একসাথে লোকসভার মতো সবাই একসাথে ভেঙে দিল। লোকসভা যেমন 5 বছর পরে সকলের চাকরি চলে যায়, আবার ভোটে জিতলে আর নতুন করে সভা গঠন হয়, তেমন হচ্ছে না। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল প্রথম 2 বছর। দেখো 51-এ 240 জন ইলেক্ট হওয়ার পরে 53-তে এবং 55-এ এরা যারা গেল, এদের কিন্তু 6 বছর করে কোটা কমপ্লিট হয়নি। বোঝা গেল? এদের কিন্তু 6 বছর করে কোটা কমপ্লিট হয়নি। 53 তারা ছিল 2 বছর, আর 55-এ যারা ছিল তারা ছিল 4 বছর। এই জায়গাটাতেই বলছে যে দ্য টার্ম, এই জায়গাটাতেই বলছে যে প্রেসিডেন্ট ইজ এন্টাইটেলড, ঠিক আছে, প্রেসিডেন্ট ইজ এন্টাইটেলড দ্য টার্ম অফ মেম্বার অফ, যেটা রাজ্যসভার যে লোকগুলো যারা রয়েছে তাদেরকে, প্রথম রাজ্যসভার লোকগুলোকে সরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যাদেরকে বলবে তারা সরে যাবে। কারণ এই প্রথম দুটো বার যদি আমরা সরিয়ে দিতে পারি ইচ্ছাকৃতভাবে অন্যরকম ভাবে, কিন্তু প্রেসিডেন্ট সেটাতে হাত দেয়নি। প্রেসিডেন্ট বললো ইট ওয়াজ ডিসাইডেড টু লটারি টু হু শুড রিটায়ার। প্রেসিডেন্ট বললো আমি কাউকে ব্যক্তিগতভাবে সরাবো না, লটারি করা হবে, যাদের লটারিতে নাম উঠবে তারা রিটায়ার করবে। 53-তে 80টা লটারি করা হলো, আবার 55-এ 80টা লটারি করা হলো। প্রথম দুটো যদি লটারি করে নিতে পারি, তাহলে 6 বছরের টেনিওরে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 করে রিটায়ার করবে। তখন কিন্তু আমাকে আর নতুন করে সমস্যায় পড়তে হবে না। কারণ দেখে দুটো যদি লটারি করে নি, তাহলে আবার যদি আমি 61-এ চলে যাই, তাহলে আমি বলতে পারি 61-এ কোন 80 জন রিটায়ার করবে, কারা রিটায়ার করবে 61-এ? 55-এ যারা নতুন 80 এসেছিল তারা 61-এ 55-এর ব্যাচটা রিটায়ার করে যাবে। তাই তো বোঝা গেল? হ্যাঁ স্যার। এইভাবেই রাজ্যসভা একটা কন্টিনিউইং চেম্বার হিসেবে থেকে যায়, লোকসভার মতো একসাথে ভেঙে যায় না। লোকসভাতে আমরা কি দেখি? লোকসভাতে দেখলাম যে 545 জন মেম্বার, ঠিক আছে, এরা ইলেক্ট হয়েছে 2024 সালে। আবার 2024-এর 5 বছর পরে যখন 2029 সাল ভোটের আগে, ভোটের সময় চলে আসবে, নোটিফিকেশন জারি হবে, এই 545 জন মেম্বারের কারুর আর পদ থাকবে না, সবাই পুরো নীল হয়ে যাবে, লোকসভা টোটালি ভ্যাকান্ট হয়ে যাবে। তারপরে আবার ইলেকশনের মাধ্যমে যারা রি-ইলেক্টেড হবে তারা পুনরায় আসবে, যারা নতুন ইলেক্টেড হবে তারা নতুন হবে। 2029 সালে গিয়ে আবার নতুন লোকসভা গঠন করা হবে। তাই তো কিন্তু রাজ্যসভার টেনিওর কিছু নেই। রাজ্যসভা একটা কন্টিনিউইং চেম্বার। রাজ্যসভার মেম্বারদের টেনিওর আছে 6 বছর, এবং একটা শর্ত আছে যে রাজ্যসভার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 করে মেম্বারকে রিটায়ার করতে হবে। ঠিক আছে, এবং এইভাবেই সেটা কন্টিনিউ করা হয়। ডিরয় কি আছে? ডিরয় বোঝা যাচ্ছে? স্যার আমি আছি, বুঝতে পারছি। আচ্ছা, যদি মেসেজে অ্যানসার দিয়ে থাকো, আমি মেসেজ দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, যাই হোক, এটা গেল রাজ্যসভার ব্যাপার। এরপরে আসছি লোকসভা। লোকসভার নর্মাল টার্ম 5 years from the date of its meeting after the general election, its first meeting. লোকসভার যে 5 বছরের মেয়াদ যেটা ধরা হয়, সেটা লোকসভার জেনারেল ইলেকশনের পরে যে প্রথম মিটিংটা হয়, যে মিটিং এ একেবারে রাষ্ট্রপতি এসে বক্তব্য রাখেন। লোকসভার প্রথম যে মিটিং, নতুন সরকার গঠন করার পরে লোকসভার যে প্রথম অধিবেশন, প্রথম দিন, সেই দিন থেকে 5 বছর ধরা হয়। যদিও এই 5 বছর ফুললি কমপ্লিট কেউ করতে পারে না, কারণ ইলেকশন কমিশন যেহেতু তাকে ভোট করাতে হবে, যেহেতু তাকে আরো কিছু সময় অন্যদিকে দিতে হবে, তাই ইলেকশন কমিশন কিন্তু বেশ কিছুটা আগে থেকে ভোট করিয়ে দেয়। মানে এমন তা নয় যে পুরো 5 বছর কমপ্লিট হবে তবে ইলেকশন কমিশন নোটিফিকেশন জারি করে, এমন ব্যাপারটা নয়। আচ্ছা, ইট ইজ অটোমেটিক্যালি ডিসলভড আফটার দ্য টার্ম এক্সেপ্ট ন্যাশনাল এমার্জেন্সি। কেন ইলেকশন কমিশন একটু আগে থেকে ভোট করিয়ে নেয়? তার কারণ যদি 5 বছরের মধ্যে ভোট না করাতে পারে, মানে ওই ফার্স্ট মিটিং এ যে ডেট, সেই ডেট থেকে 5 বছরের মধ্যে যদি ভোট না হয়, এবং যদি ন্যাশনাল এমার্জেন্সি না চলে, এবং আগের দিন তোমরা দেখলে ন্যাশনাল এমার্জেন্সি চললে কিভাবে লোকসভার টেনিওরটাকে আমরা বাড়িয়ে নিতে পারি, সেটা যদি না করা হয়, তাহলে কিন্তু 5 বছর পরে অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে। সাপোজ ইলেকশন কমিশন নোটিফিকেশন জারি করলো না, ইলেকশন কমিশনের হাইপোথেটিক্যালি ধরে নিলাম রাগ হয়েছে, গোসা হয়েছে, বললো আমি ওসব পারবো না, ঠিক আছে, আমি করবো না, আমার কথা কেউ শুনছে না, আমি ওসবে নেই।
হাইপোথেটিক্যালি বলছি আর কি, এটা সম্ভব নয়। তাহলে কি হবে? তাহলে ওই ওই প্রথম মিটিং এ 2024 সালের লোকসভা ভোট হওয়ার পরে যে প্রথম অধিবেশন, প্রথম মিটিং যেদিন হয়েছিল, সেদিন থেকে 5 বছর কাউন্ট হয়ে যাওয়ার পরে, 5 ইয়ার্স কাউন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু লোকসভা অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়। ঠিক আছে। এছাড়াও বলা হচ্ছে প্রেসিডেন্ট ইজ অথরাইজড টু ডিসলভ দ্য লোকসভা এট এনি টাইম and this cannot be challenged in the court of law. প্রেসিডেন্ট যে কোনো সময় লোকসভাকে ডিসলভ করে দিতে পারে এবং সেটাকে কোর্ট অফ ল দ্বারা করা যাবে না। তবুও বলে রাখি, প্রেসিডেন্ট যে কোনো সময় পারে মানে প্রেসিডেন্ট চাইলে কাল সকালে উঠে মনে হলো যে মোদির সাথে ঝগড়া হয়েছে, রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি আর প্রধানমন্ত্রী মেসেজ সিন করেনি, দাঁড়া সকালবেলা উঠে ডিসলভ করে দেবো, এমন ব্যাপারটা নয়। আমাদের গণতান্ত্রিক দেশ, প্রেসিডেন্টকে অথরাইজ করা হয়েছে। প্রেসিডেন্ট যদি মনে করেন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারের লোকসভাতে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই বলে যদি প্রেসিডেন্টের মনে হয়, তাহলে প্রেসিডেন্ট ডিসলভ করতে পারে। অথবা যদি মন্ত্রী পরিষদ নিজে থেকেই প্রেসিডেন্টকে বলে যে লোকসভা ডিসলভ করতে, তাহলেও ডিসলভ করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা। এবং এই ডিসলভ যেটা যদি প্রেসিডেন্ট করে থাকে, তাহলে সেটা কিন্তু কোর্ট অফ লয়ে চ্যালেঞ্জ করা যায় না, কারণ এটাকে পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয় হিসেবে ধরা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন টু বি অ্যান এমপি। এমপি হতে গেলে কি কোয়ালিফিকেশন দরকার? ঠিক আছে, ইউপিএসসি ক্র্যাক করতে হয় নাকি আইআইটি ক্র্যাক করতে হয় নাকি ক্যাট ক্র্যাক করতে হয়, সেটা আমরা দেখবো। এমপি কি কোয়ালিফিকেশন দরকার সেটা দেখবো। কি বলছে? মাস্ট বি ইন্ডিয়ান, অবশ্যই তাকে ভারতীয় হতে হবে, ভারতীয় না হলে তো সে এমপি হতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? মাস্ট হ্যাভ টু টেক অ্যান ওথ, এটা অ্যান হবে, অ্যান ওথ বিফোর, এটা বিফোর একসাথে আলাদা হয়ে গেছে, বিফোর দ্য অথরাইজড পারসন অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের অথরাইজড পারসনের কাছে তাকে অবশ্যই শপথ বাক্য পাঠ করতে হবে। এখন এটা কেন বলা হয়েছে? কারণ বিভিন্ন এমপি বিভিন্ন জায়গায় শপথ বাক্য পাঠ করে। এটা আবার কি কথা স্যার? বিভিন্ন এমপি বিভিন্ন জায়গায় শপথ বাক্য পাঠ করে? হ্যাঁ, ঠিক তাই। ঠিক আছে। যেমন রাজ্যসভার যদি কেউ এমপি হয়ে যায় দুম করে, তাহলে রাজ্যসভার এমপি তো যায় আসে মাঝে থেকেই সব হয়। রাজ্যসভার সমস্ত এমপিদেরকে কিন্তু প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করান না, সেখানে ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভাতে শপথ বাক্য পাঠ করিয়ে নেন। আবার লোকসভার এমপিদের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হন তিনি, এবং যারা মন্ত্রিসভার মধ্যে স্থান পান সেই সমস্ত এমপিরা, এবং যে এমপি কে আমরা প্রোটেম স্পিকার হিসেবে ঠিক করে রাখি, সেই এমপি এই বেশ কিছু এমপি কে শপথ বাক্য পাঠ করান কে? প্রেসিডেন্ট। তাই তো প্রোটেম স্পিকারকে, প্রধানমন্ত্রীকে এবং অন্যান্য যারা মন্ত্রিত্বের দায়িত্ব পান তাদেরকে। আবার বাকি এমপিদেরকে প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করাচ্ছে না। বাকি এমপিরা শপথ বাক্য পাঠ কখন করছে? যে যখন ওই প্রথম অধিবেশন শুরু হচ্ছে, তখন প্রোটেম স্পিকার বাকি এমপিদের শপথ বাক্য পাঠ করাচ্ছে। বোঝা গেল? তাহলে কি বলছে? এই লাইনটা মনে রাখবে, মাস্ট হ্যাভ টু টেক অ্যান ওথ বিফোর দ্য অথরাইজড পারসন অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যে পারসনের কাছে অথরাইজ করে রেখেছে, তার সামনে সেই সমস্ত পারসনদের কাছে তাকে ওথ বা শপথ বাক্য পাঠ করতেই হবে। ঠিক আছে। আচ্ছা, মিনিমাম 30 ইয়ার্স অফ এজ ফর রাজ্যসভার এমপি হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স হতে হবে, এন্ড মিনিমাম 25 ইয়ার্স অফ এজ ফর লোকসভার এমপি হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স তার হতেই হবে। He must possesses other qualification prescribed by the parliament. পার্লামেন্ট যদি অন্য কোনো কোয়ালিফিকেশন অ্যাড করে থাকে, কনস্টিটিউশন কি কোয়ালিফিকেশন বলছে? কনস্টিটিউশন বলছে যে তাকে ভারতীয় হতে হবে। ইলেকশন কমিশন যার কাছে শপথ বাক্য পাঠ করতে বলে, অবশ্যই তার শপথ বাক্য পাঠ করতে হবে তাকে। আর কি বলছে? যে রাজ্যসভার জন্য 30 বছর বয়স হতে হবে ন্যূনতম, লোকসভার জন্য ন্যূনতম 25 বছর। ম্যাক্সিমাম কোনো এজ লিমিটেশন থাকে না। ঠিক আছে, তুমি বেঁচে আছো, সুস্থ আছো, তাহলেই হবে। আচ্ছা, কিন্তু এছাড়াও বলছে যে পার্লামেন্ট চাইলে আরো অন্য কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে পারে, এবং যদি পার্লামেন্ট কোনো কোয়ালিফিকেশন অ্যাড করে থাকে এমপি হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যারা এমপি হবে তাদেরকে সেই কোয়ালিফিকেশন ম্যাচ করতেই হবে।
এর ফলে কি হয়েছে, পার্লামেন্ট অ্যাডেড সাম আদার কোয়ালিফিকেশন বাই দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর মাধ্যমে পার্লামেন্ট কিন্তু আরো বেশ কিছু কোয়ালিফিকেশন অ্যাড করেছে। ঠিক আছে, স্যার এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টটা কি? এটা একটা আইন যেটা পার্লামেন্ট তৈরি করেছে। এই আইনটা তৈরি করেছে এবং আইনের মধ্যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস মানে জনপ্রতিনিধির আইন, মানে জনপ্রতিনিধি হতে গেলে তার কি কি লাগবে, তার সে কিভাবে কাজ করবে, এই নিয়ে একটা আইন পার্লামেন্ট তৈরি করেছে। বোঝা গেল 1951 সালে। কেন তৈরি করেছে? কারণ বিভিন্ন ক্ষেত্রে কনস্টিটিউশন পার্লামেন্টকে এই ক্ষমতা দিয়েছে যে এই ব্যাপারে পার্লামেন্ট যা ঠিক করবে সেটাই হবে, এই ব্যাপারটা নিয়ে পার্লামেন্ট যা ঠিক করবে সেটাই হবে। সুতরাং এই পার্লামেন্টের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো বা পিপল বা এই জনপ্রতিনিধিদের বা এমপিদেরকে নিয়ে নতুন কিছু আইন বা নিয়ম তৈরি করে দেওয়া, সেটা এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এর মধ্যেই আছে। এটা পার্লামেন্ট থেকে তৈরি হওয়া একটা আইন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, যেটাকে আমরা স্ট্যাচুটরি বলেও থাকি, স্ট্যাচুটরি বলতেও পারি। এই ধরনের আইনগুলোকে অ্যাকচুয়ালি লয়ের ভাষায় স্ট্যাচুটরি বলা হয়। আচ্ছা, তো এখানে কি অ্যাড করছে? মাস্ট হ্যাভ টু বি এ ভোটার অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ফর বোথ রাজ্যসভা এন্ড লোকসভা। তাহলে এটাতে কি বলা হচ্ছিল? এটা যদিও বর্তমানে এই জিনিসটা নেই, এটাতে বলা হচ্ছে যে রাজ্যসভা বা যে লোকসভা কনস্টিটিউয়েন্সি থেকে তিনি কনস্টিটিউয়েন্সিকে তিনি রিপ্রেজেন্ট করবেন, সেই রাজ্যসভা বা সেই লোকসভা কনস্টিটিউয়েন্সির ভোটার তাকে হতে হবে। বোঝা গেল? আচ্ছা। The The rule that candidate contesting an election, এটা on না an হবে, an election to Rajya Sabha from particular state should be a voter of the particular state। তার রাজ্যসভার কনস্টিটিউয়েন্সি তো মানে তার পুরো স্টেটটাই, রাজ্যসভা মানে রাজ্য থেকে যাদেরকে মনোনীত করা হয় পুরো স্টেটটাই, তাকে সেই স্টেটের মেম্বার হতে হবে, সেই স্টেটের একজন বাসিন্দা হতে হবে বা সেই স্টেটের একজন ভোটার হতে হবে। And the candidate contesting an election to the Lok Sabha from the particular constituency should be a voter of that particular constituency। ঠিক আছে? এবং লোকসভার যে পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি থেকে তারা নির্বাচিত হচ্ছেন, তাকে সেই লোকসভার পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির ভোটার হতে। যদি দেখি যে দমদম লোকসভা থেকে যিনি নির্বাচিত হচ্ছেন বা যিনি ভোটে দাঁড়াচ্ছেন বা নমিনেশন যিনি জমা দিচ্ছেন দমদম লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করার জন্য, তাকে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের একজন ভোটার হতে হবে। ঠিক আছে? এই যে নিয়মটা, এটা ছিল অরিজিনাল কনস্টিটিউশনে ছিল 2003 সাল পর্যন্ত এটা চলেছিল। 2003 সালে কিন্তু পার্লামেন্ট এটাকে ডিসলভ করে দেয়, এই নিয়মটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে? এটা was dissolved within 2003 by the parliament। ঠিক আছে? আচ্ছা। In 2006 আবার 2006 সালে in 2006 সুপ্রিম কোর্ট এটা হোল্ড হবে, শুড আছে, এটাকে হোল্ড করে নিও, প্রচুর ভুল আছে এটাতে। বোঝা যাচ্ছে না এইভাবে লিখলে। সুপ্রিম কোর্ট হোল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। তোমরা জানো যে একটা কিছু নতুন কিছু হলে তার সুপ্রিম কোর্টে কেস হয় বা সুপ্রিম কোর্টে তার ইন্টারপ্রিটেশন চাওয়া হয়, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। সুপ্রিম কোর্ট বলল যে হ্যাঁ, এটা যদি চেঞ্জ করা হয় তাহলে কনস্টিটিউশনকে ভীষণ রকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে বা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এমন ব্যাপারটা নয়। সে যেহেতু ভারতীয় একজন, সে ভারতবর্ষের পার্লামেন্টে জনপ্রতিনিধি হতে চাইছে এবং ভারতবর্ষের পার্লামেন্টের তিনি একজন সদস্য হতে চাইছেন, তাই তাকে ভারতীয় হলেই হবে, তাকে ওই জায়গার বাসিন্দা হতে হবে এমনটা নয়। আমি জয়নগর লোকসভা কেন্দ্রের ভোটার, তাই বলে আমি দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারবো না বা দমদম লোকসভা কেন্দ্র থেকে মনোনীত বা নির্বাচিত হতে পারবো না, এমন ব্যাপারটা নয়। আমি পশ্চিমবঙ্গের একজন মানুষ, পশ্চিমবঙ্গের ভোটার, তাই বলে আমি আসাম বা কেরালার
রাজ্যসভা থেকে মনোনীত হয়ে যেতে পারবো না এমন ব্যাপারটা নয়, যেহেতু আমি ভারতীয় তাই আমি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ভোটে লড়াই করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, কারণ এই এই নিয়মটা হয়ে যাওয়ার যাওয়ার পরে আবার ব্যাপারটা হলো কি, দেখো যেহেতু এই নিয়মটা যদি হয়ে এই গেল, নিয়মটা হয়ে গেল তাহলে একটা মানুষ একাধিক জায়গায় লড়াই করতে পারে, সমস্যার কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, আগে আগে এই নিয়মটা ছিল বলে একটা একটা মানুষ কিন্তু একাধিক জায়গায় ভোটে দাঁড়াতে পারতো না। বোঝা গেল, বোঝা গেল, যেমন নরেন্দ্র মোদী, রাহুল রাহুল গান্ধী, এরা দেখবে একাধিক জায়গায় ভোটে দাঁড়ায়, দুটো তিনটে জায়গায় ভোটে দাঁড়ায়, তাই না? তাই না? তোমরা বোধহয় লক্ষ্য করেছো। যেমন যেমন গান্ধীনগর থেকে নরেন্দ্র মোদী লোকসভার ভোটে লড়েন, নির্বাচনে লড়েন, আবার উত্তরপ্রদেশের বেনারস থেকেও লোকসভা লোকসভা নির্বাচনে লড়েন একসাথেই, যদিও যদিও জিতে যাওয়ার পরে যে কোনো একটাকে ভ্যাকেট করে দিতে হয়। আচ্ছা, আচ্ছা, তারপরে তারপরে কি বলছে, হি অর সি মাস্ট বি এ মেম্বার অফ SC/ST কমিউনিটি ইফ হি he or she wants to contest from SC or ST reserved constituency. সেই ব্যক্তিকে অবশ্যই SC/ST কমিউনিটি থেকে বিলং করতে হবে যদি সেই ব্যক্তি SC বা ST বা যে কোনো রিজার্ভ কমিউনিটি থেকে, রিজার্ভ কনস্টিটিউয়েন্সি থেকে যদি কন্টেস্ট করতে চান, ঠিক আছে, তাহলে তাকে অবশ্যই সেই রিজার্ভ কমিউনিটির পার্সন হতে হবে। বাট এ মেম্বার অফ SC and ST, কিন্তু যদি একজন SC বা ST মেম্বার হন, ক্যান অলসো কন্টেস্ট এ সিট নট রিজার্ভড ফর দেম। ঠিক আছে, তাদের জন্য রিজার্ভ নয় এমন যে কোনো সিটেও কিন্তু তারা কন্টেস্ট করতে পারে, যেটা আগেই বলেছিলাম যে জেনারেল সিটস আর ওপেন টু অল। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে, এই যেটুকু দেখালাম দেখা যাচ্ছে। এই কটা লাইন যদি বোঝা যায় তাহলে ডিসকোয়ালিফিকেশন অফ এমপি তে আমরা ঢুকবো। হ্যাঁ স্যার। রানা কিছু বলতে জানা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ডিরয় কিছু বলছিল। স্যার বললাম হ্যাঁ বুঝেছি। আচ্ছা, 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 ডিসকোয়ালিফিকেশন অফ অ্যান এমপি। একজন এমপি বা একজন মেম্বার অফ পার্লামেন্ট কিভাবে তার পদ হারাতে পারে, কিভাবে সে ডিসকোয়ালিফাইড হতে পারে, বোঝা গেল? কি বলছে, ইফ হি হোল্ড এনি অফিস অফ প্রফিট অফ ইউনিয়ন অর স্টেট গভর্নমেন্ট, অবশ্যই এটা অর হবে, অন আছে, ঠিক আছে, ইউনিয়ন অথবা স্টেট গভর্নমেন্টের যদি কোনো অফিস অফ প্রফিট সে হোল্ড করে থাকে, কোনো লাভজনক পদে সে থেকে থাকে, তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। আর কি বলছে, ইফ, এটা IF, if court declared that he or she unsound minded, যদি কোর্ট এটা ডিক্লেয়ার করে দেয় যে সেই ব্যক্তি আনসাউন্ড মাইন্ডেড মানে অসুস্থ মস্তিষ্কের, একটা কোর্টকে ডিক্লেয়ার করতে হবে, ইদার হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু তাকে তার পদ থেকে ডিসকোয়ালিফাই করা হবে। বোঝা গেল? এখন জানি তোমাদের মনে মনে অনেক নাম মনে পড়ছে, তাহলে স্যার ওকে করা হয়নি কেন, ওকে করা হয়নি কেন? তারা মোটেও আনসাউন্ড মাইন্ডেড না, তারা তোমাদের সাউন্ড মাইন্ড নিয়ে জাগলিং করে। আচ্ছা, যাই হোক, নেক্সট, ইফ হি ইজ অ্যান কেন, আচ্ছা, হি ইজ অ্যান ইনসলভেন্ট, ঠিক আছে, অর ব্যাংকরাপ্ট, ঠিক আছে, আনডিসচার্জড, ভুলভাল লেখা, যাই হোক, যদি ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলেও কিন্তু তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, যেমন বিজয় মালিয়াকে করা হয়েছিল। বিজয় মালিয়া কিন্তু আমাদের রাজ্যসভার এমপি ছিল, যখন দেশ থেকে পালিয়েছেন তখন রাজ্যসভার এমপি, এবং ব্যাংকরাপ্ট হিসেবে ওনাকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। বোঝা গেল? এবং দুটো টার্মের এমপি ছিলেন, প্রথম টার্মে ছিল কংগ্রেস ওকে মনোনীত করেছিল কংগ্রেস পিরিয়ডে, কিন্তু কংগ্রেসের সরকার ছিল এবং ওটা উনি নমিনেটেড, মানে প্রেসিডেন্ট দ্বারা নমিনেটেড, প্রেসিডেন্ট কমার্স থেকে রাখতে পারে, তোমরা জানো, আর্টস কমার্স সায়েন্স, কমার্স থেকে উনি ছিলেন, সেকেন্ড টার্মে বিজেপি থেকে আর কি। তাই বিজয় মালিয়াকে নিয়ে দেখবে কংগ্রেস বা বিজেপি, কংগ্রেস বিজয় মালিয়াকে নিয়ে খুব বেশি বড় বড় কথা কিন্তু বিজেপিকে বলে না, যে বিজয় মালিয়া চলে গেল, বিজেপি কেন ধরতে পারলো না, কারণ কংগ্রেস জানো একটা সময় আমার নমিনেটেড এমপি ছিল, সুতরাং আমি বেশি বললে আবার বিজেপি আমার দিকে দেখাবে, ভাই তোমারও বন্ধু ছিল।
তো যাই হোক ঠিক আছে, ব্যাংকরাপ্ট বা ইনসলভেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। ইফ নট এ সিটিজেন অফ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া যদি দেখা যায় সে ভারতের নাগরিক নয়, অ্যান্ড এটা অ্যান্ড হবে, and has citizenship of other foreign state or country, অন্য কোনো দেশের যদি তার নাগরিকত্ব থাকে। বোঝা গেল? এখানে একটা মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার মানে ভারতবর্ষের সবকিছুই তো সব সাংবিধানিক ভাবে হয় না। এখানে একটা মজার ব্যাপার তোমরা লক্ষ্য করতে পারবে, সেটা হলো যে যে পশ্চিমবঙ্গের যে মতুয়া সম্প্রদায় আছে, সেই মতুয়া সম্প্রদায় থেকে এমপি এমএলএ তারা সব নির্বাচিত হয়, শান্তনু ঠাকুর এটসেট্রা এটসেট্রা। আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর সাধারণ এমপি হোক, ভারতীয় না হলে সে এমপি হতে পারবে না, সে ভারতীয় বলেই এমপি হয়েছে। আবার সেই মতুয়া সম্প্রদায়ের এমপিরা তারা আবার দাবি জানায় যে তাদেরকে ভারতীয় করতে হবে। ঠিক আছে, এটা তোমরা নিজের চোখে সবসময় দেখো পশ্চিমবঙ্গের ঘটনা। ঠিক আছে, তারা বলে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ 2019 এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। ভারতবর্ষের এমপি সে নাকি নাগরিকত্বের জন্য দাবি জানাচ্ছে। মানে এটা একটু হাস্যকর ব্যাপার আর কি। এখানেই আমাদের কনস্টিটিউশনাল মেশিনারি কিছুটা হলেও ফেল করে যায়। ইদার তাকে এমপি ভোটে লড়াই করতে দিও না, নতুবা সে যখন একবার এমপি হয়ে গেলে তাকে ভারতীয় এটা আবার ঘোষণা না করার কি আছে? ঠিক আছে, সে আবার ভারতীয় হওয়ার জন্য চিৎকার করবে কেন? তাই না? এটা আশা করছি প্রত্যেকেই লক্ষ্য করেছে ব্যাপারটা। তো যাই হোক, এখন যদি ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে এটার জন্য জনস্বার্থ মামলা বা এটার জন্য কোন রকম ইন্টারপ্রিটেশন চাওয়া হয়, তখন দেখা যাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বলছে। আচ্ছা, পরের পয়েন্টটা কি বলছি? ইফ হি is disqualified under any law made by the parliament, যদি পার্লামেন্টের তৈরি করে দেওয়া কোনো আইন অনুযায়ী সে ডিসকোয়ালিফাইড হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এই কথাটা বলেছে কনস্টিটিউশনে। তাহলে আমরা দেখছি ডিসকোয়ালিফিকেশন অফ অ্যান এমপি, এটার মধ্যে যে পয়েন্ট গুলো আছে, মানে এটার মধ্যে যে ব্যাপারগুলো, যে ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারগুলো বলছে, এগুলো সবই কিন্তু আমাদের ডিসকোয়ালিফাইড অ্যাজ পার কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কি বলছে? এই ব্যাপারগুলো বলছে যে কিভাবে ডিসকোয়ালিফাই করা যেতে পারে কোনো একজন এমপি কে। এবং কনস্টিটিউশন শেষ লাইনে এটাও যুক্ত করছে যে পার্লামেন্ট চাইলে পার্লামেন্টও কিন্তু কিছু ডিসকোয়ালিফিকেশনের আইন আনতে পারে। এই কথাটা বলেছে মানে পার্লামেন্ট এখন চুপ করে বসে থাকবে না, তাকে বলেছে ভাই ডিসকোয়ালিফিকেশন আইন আনতে। আর পার্লামেন্ট তো আমাদের মতো নয় যে বলেছে যে ঠিক আছে স্যার বললো যে এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়বে, তার সাথে তোমরা যেগুলো ভালো মনে করবে সেগুলো পড়বে, সুতরাং আমি সব ভালো মনে করে পড়ে নিলাম। এটা তো হয় না। পার্লামেন্টে উল্টো জিনিস হয়। পার্লামেন্টকে বলেছে মানে পার্লামেন্ট একটা আইন তৈরি করবে। তাই ওই যে পিপল রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, যেটা নিয়ে একটু আগে ডিরয় বলছিল, কি স্যার এটা? ওই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মধ্যেই কিন্তু পার্লামেন্ট আবার বেশ কিছু ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারও অ্যাড করে দিল। ঠিক আছে, কি অ্যাড করে দিল? Number 1, he must not found guilty of certain election offencer or corrupt practices in the election. যে ইলেকশনটাতে তিনি জিতে আসছেন সেই ইলেকশনে অবশ্যই তিনি কোনো অন্যায় করেননি বা করাপ্ট বা কি বলবো মানে বাজে ভাবে বা অন্যায় রকম ভাবে তিনি জিতে আসেননি, এটা যেন না পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে, যেটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে করা হয়েছিল। মানে করা হয়নি, এলাহাবাদ হাইকোর্ট যে রায়টা দিয়েছিল আগের দিন তোমরা পড়লে। He must not have been convicted for any case resulting imprisonment for 2 or এটা or হবে for 2 or more years, ঠিক আছে, 2 বা তার বেশি বছরের জন্য শাস্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, এমন কোন কেসে সে তাকে কনভিক্ট করা হয়নি, এইরকম একটা মানুষ হতে হবে, নতুবা তাকে কিন্তু সে আর এমপি থাকতে পারবে না। তোমরা কিছুদিন আগে দেখলে যে রাহুল গান্ধী একটা কেসে, রাহুল গান্ধী কোন এক জায়গায় বলেছিল যে নরেন্দ্র মোদী, ললিত মোদী, আরো কি সব মোদী আছে, ঠিক আছে, ওই আইপিএল এর ওই মোদী, এরা সবাই মোদী মানেই চোর কেন হয়? তো মোদী কমিউনিটি যারা মোদী সারনেম যাদের, তারা সব কেস করে দিয়েছে। এখন যদি
পাঁচটা রায় থাকে চোর, তো আমাকে বলবে তুহিন রায় চোর, রায়রা কেন চোর হয়, আমারও বাজে লাগতে পারে। অবশ্যই একজন নেতা হিসেবে তার এরকম বক্তব্য রাখা উচিত হয়নি, তাই না? তাই না? এখন বিধান এখন রায়, বিধান রায়, রামমোহন রায় আছে বলে তো তুহিন রায় আবার তাদের ভাইপো হয়ে যাবে এমনটা নয়, সেও মহাপুরুষ হবে এমনটা নয়, আবার রায়রা চোর হলে তুহিন রায় চোর হবে এমনটা নয়। কারণ মোদি কমিউনিটি থেকে এখন মোদির লোকজন কিছু জনস্বার্থ মামলা ওনার বিরুদ্ধে করেছিলেন বা কিছু ক্রিমিনাল কেস করেছিলেন যে এইরকম ভাবে এটা বলা উচিত না, এটসেট্রা এটসেট্রা, এবং যার সর্বোচ্চ শাস্তি ছিল 2 বছর, এবং গুজরাটের একটা লোয়ার কোর্ট বা সাব ডিভিশনাল কোর্ট সে কিন্তু একেবারেই সর্বোচ্চ শাস্তি দিয়ে যায় যে হ্যাঁ ভাই 2 বছরই তোমার জেল হলো, যার ফলে কিন্তু রাহুল গান্ধীর ওই পদটা সাথে সাথেই এমপি পদ ত্যাগ করে দিতে হয়েছিল আর কি। এটা তোমরা দেখেছো। কিন্তু এক্সেপ্ট প্রিভেন্টিভ ডিটেনশন, বলছে প্রিভেন্টিভ ডিটেনশনে যদি কাউকে আটকে রাখা হয় কোনো এমপি কে, এবং সেটা 2 বছর কেন, সেটা 20 বছর আটকে রাখলেও সেটা কিন্তু এখানে কার্যকর হবে না। এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মাধ্যমে ডিসকোয়ালিফিকেশন হিসেবে ধরা হবে না। এটা কখন ধরা হবে? যখন জেনারেল কোনো আইনে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবং কোর্ট তাকে 2 বছরের বেশি শাস্তি দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকে তার এমপি পদ থেকে সরে যেতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে? মাস্ট নট failed to lodge election expenditure within the particular time mentioned by the election commission. ইলেকশন কমিশন একটা পার্টিকুলার টাইম দিয়ে দেবে আফটার ইলেকশন। তারপরে যারা জিতেছে বা যারা হেরেছে প্রত্যেককেই কি করতে হয়, তাদের ইলেকশন এক্সপেন্ডিচার ইলেকশন কমিশনকে জমা দিতে হয়, যে ভাই আমার ইলেকশনে এত টাকা খরচ হয়েছে। সেটা যেন এই এক্সপেন্ডিচারটা যেন লজ করতে না ভুলে যায় অন্তত যে জিতেছে সেই ক্যান্ডিডেট। যদি এক্সপেন্ডিচার এটা যদি ঠিকঠাক লজ না করে তাহলে কিন্তু তার এমপি পদ হারিয়ে যেতে পারে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলছে? মাস্ট নট হ্যাভ এনি পার্সোনাল ইন্টারেস্ট ইন গভর্নমেন্ট কন্ট্রাক্ট ওয়ার্কস অন সার্ভিসেস। তার অবশ্যই যেন গভর্নমেন্ট কন্ট্রাক্ট ওয়ার্ক বা সার্ভিসে কোনো পার্সোনাল ইন্টারেস্ট না থাকে। বোঝা গেল? যেমন দেখা গেল যে একজন এমপি, ঠিক আছে, তার কারখানাতেই রাফালে তৈরি হচ্ছে, ফ্রান্স থেকে চুক্তি করে একটা এমপির কারখানাতেই রাফালে তৈরি হচ্ছে, এমনটা যেন না হয়। ঠিক আছে, গভর্নমেন্টের কোনো কাজকর্ম, কোনো কন্ট্রাক্ট, সে সমস্ত কিছু পাচ্ছে, আবার সেই সেখানে এমপি হয়ে আছে, এমনটা যেন না হয়। আচ্ছা, এমনটা হলে তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। মাস্ট নট হোল্ড এনি পোস্ট অফ অ্যান অফিস in which government of India has minimum 25% share। এমন কোন অফিস যেটা পুরোপুরি সরকারি নয়, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিস মানে পদ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিমাম 25% শেয়ার আছে, এইরকম জায়গাতেও কিন্তু সে কোনো পদে থাকতে পারবে না। সরাসরি তো সরকারি কোনো পদে থাকতে পারবে না, তার সাথে এইরকম জায়গাতেও কিন্তু কোনো এমপি কোনো পদে থাকতে পারবে না। তারপরে কি বলছে? লাস্ট মাস্ট নট হ্যাভ বিন পানিশড ফর প্র্যাকটিসিং এনি সোশ্যাল ক্রাইম লাইক আনটাচেবিলিটি, ডাউরি, ঠিক আছে, ট্রিপল তালাক এটসেট্রা। আচ্ছা, কি বলছে? ট্রিপল তালাক মানে আনকনভেনশনাল ট্রিপল তালাক, যেটাকে বর্তমানে ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে নিয়ে এসেছে, সেটার কথা বলছে। আচ্ছা, এরকম কোন এমপি যদি সোশ্যাল ক্রাইম করে পানিশড হয়ে থাকে বা সোশ্যাল ক্রাইম করেছে প্রমাণিত হয়েছে তাই পানিশড করেছে কোর্ট, ঠিক আছে, তাহলে কিন্তু তাকে আমরা ডিসকোয়ালিফাই করতে পারি অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। সোশ্যাল ক্রাইম মানে আনটাচেবিলিটি, মানে ওই অস্পৃশ্যতা দেখিয়েছে বা পণ নিয়েছে বা ট্রিপল তালাক, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে স্টেট আছে, এটা স্টেট না, এটা সতী হবে, মানে সতীদাহ প্রথা যেটাকে বলা হয়, সতী সিস্টেম ইউজ করে মানে প্র্যাকটিস করেছে, যেটা আর এই মুহূর্তে সম্ভব নয়। যাই হোক, এটসেট্রা, তাহলেও তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা যেতে পারে। বোঝা গেল? তাহলে দু রকম ডিসকোয়ালিফিকেশন দেখলাম। ডিসকোয়ালিফিকেশন অফ অ্যান এমপি, এখানে আমরা যদি এটা ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি বা জেনারেলি লিখতে পারি যে অ্যাজ পার কনস্টিটিউশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ পার কনস্টিটিউশন। আর এটা নিচে যেটা বললাম এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951।
ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরো একটা ডিসকোয়ালিফিকেশন হয় তোমরা জানো, সেটা হলো ডিসকোয়ালিফিকেশন অন দ্য অন দ্য গ্রাউন্ড গ্রাউন্ড অফ অফ ডিফেকশন। ঠিক আছে? ঠিক আছে, যেটাকে আমরা অ্যান্টি ডিফেকশন ল বলি, যেটা হচ্ছে শিডিউল 10 এর মধ্যে আছে, রাজীব গান্ধীর সময় যেটা সংবিধানের সাথে যুক্ত করা হয়েছিল। কি বলছে অ্যান্টি ডিফেকশন ল এর ক্ষেত্রে? কি বলছে? ইফ হি অর সি গিভস আপ দ্য মেম্বারশিপ অফ পলিটিক্যাল পার্টি অন হুজ টিকিট হি ইজ ইলেক্টেড টু দ্য হাউস। বলছে যদি সেই ব্যক্তি যে পলিটিক্যাল পার্টির টিকিটে হাউসে ইলেক্টেড হয়েছে সেই পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ ত্যাগ করেছে, কে করেছে? সেই ব্যক্তি পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ ত্যাগ করেছে, তাহলেই কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হবে। কিন্তু পলিটিক্যাল পার্টি যদি সেই ব্যক্তিকে ত্যাগ করে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে না। ঠিক আছে? ঠিক আছে, দলত্যাগ মানে আমি দল ত্যাগ করছি, দল আমাকে ত্যাগ করলে তাহলে আমি ডিসকোয়ালিফাই হব না। ব্যাপারটা বোঝাতে পারলাম? প্রথম পয়েন্টটা প্রসেনজিৎ। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আর কি বলছে? ইফ হি ভোটস এগেইনস্ট হিজ পার্টি, যদি দেখা গেল সংসদে একটা ভোট হচ্ছে, সেখানে তার পার্টির বিরুদ্ধে ভোট করেছে, অর অ্যাবস্টেইন, এটা অর হবে। কত ঠিক করবো রে বাবা। or abstains from voting in the house as or অথবা তাকে বলা হয়েছে যে তুমি এটাতে ভোট দেবে, অথচ সে ভোট দিতে চাইছে না। ঠিক আছে, হাউসে সে ভোট করেনি। or contrary to any direction given by his political party, অথবা পলিটিক্যাল পার্টি যে ডিরেকশন দিচ্ছে তার বিরুদ্ধে কাজ করছে, সেক্ষেত্রেও তাকে ডিসকোয়ালিফাই অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী বা দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। if any independently elected member joins any political party, যদি কোনো ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড মেম্বার, মানে যাকে আমরা নির্দল বলি বাংলাতে, যে নির্দল প্রার্থী জিতেছে এবং তারপর সে কোনো রাজনৈতিক দলে জয়েন করেছে, সে কোনো সরকারকে সমর্থন করতে পারে। মানে একটা 5টা নির্দল প্রার্থী জিতেছে, তারা বললো আমরা এনডিএ এর সাথে আছি, সেটা ঠিক আছে, এনডিএ এর সাথে থাকবে, তাই বলে সে বিজেপি জয়েন করে নিল, তাহলে কিন্তু সে তারপর তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। ঠিক আছে, সে বলতে পারে যে 5টা নির্দল প্রার্থী বা একটা নির্দল প্রার্থী লোকসভাতে আছে, সে বা তারা বলতে পারে যে ভাই আমি ইন্ডিয়া জোটের সাথে আছি, বিরোধীতে আছি, ইন্ডিয়া জোটের সাথে আছি, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু ইন্ডিয়া জোটের সাথে আছি বলে সে তৃণমূলে বা কংগ্রেসে বা অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকে গেল, তাহলে কিন্তু তার এই যে অ্যান্টি ডিফেকশন ল তার ক্ষেত্রে কার্যকর হয়ে তাকে ডিসকোয়ালিফাই করা। কারণ কি? অ্যান্টি ডিফেকশন ল তৈরি করার মূল কারণ হচ্ছে যে জনগণ যেটাতে ভোট দিয়েছে বা যাকে আস্থা রেখে ভোট দিয়েছে, ঠিক আছে, সেই গণতন্ত্রকে যাতে বিট্রে না করা হয়। ইন্ডিপেন্ডেন্টলি তুমি জিতেছো মানে জনগণ তোমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে সেখানে বেশি ভোট দিয়েছে। এবার তারপরে তুমি যদি অন্য রাজনৈতিক দলে ঢুকে যাও, তাহলে জনগণ যে রাজনৈতিক দলকে চাইলো না, যার বিরুদ্ধে তোমাকে ভোট দিয়ে ভোটে দাঁড় করালো বা ভোটে জেতালো, তুমি সেই রাজনৈতিক দলে ঢুকে গেলে মানে কি হলো? তার মানে জনগণের এই গণতন্ত্রটাকে প্রতারণা করা হলো আর কি, গণতন্ত্র ঠিকঠাক এস্টাবলিশ করা গেল না। এটাকে ঠিকঠাক এস্টাবলিশ করার জন্যই অ্যান্টি ডিফেকশন লটাকে তৈরি করা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কি বলছে? ইফ এনি নমিনেটেড মেম্বারস জয়েন এনি পলিটিক্যাল পার্টি, যদি কোনো নমিনেটেড মেম্বার, রাজ্যসভা বা লোকসভার কোনো নমিনেটেড মেম্বার, সে যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করে, সেক্ষেত্রেও কিন্তু সেই নমিনেটেড মেম্বারকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। অবশ্যই এক্ষেত্রে একটা টার্ম কন্ডিশন আছে, সেটা লিখে নেবে আফটার
সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে যে শপথ শপথ বাক্য পাঠ করার 6 মাসের পরে যদি সে আবার অন্য কোনো রাজনৈতিক দল জয়েন করে তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হবে। একটা কথা বলে দিই, রাজ্যসভাতে যাদেরকে মনোনীত করছে রাষ্ট্রপতি, তারা কিন্তু ওই মনোনীত হওয়ার শপথ বাক্য পাঠ করার 6 মাসের মধ্যে তারা যদি মনে করে যে আমি কোনো একটা রাজনৈতিক দল জয়েন করব, তাহলে সে রাজনৈতিক দল জয়েন করতে পারে 6 মাসের মধ্যে, উইদিন 180 ডেজ। বোঝা গেল ভালো করে বোঝো ব্যাপারটা। কিন্তু এই 6 মাসের মধ্যে সে একটা রাজনৈতিক দল, সাপোজ আমি ওখানে চলে গেছি, মানে বিশাল বড় স্বপ্ন দেখে ফেলেছি আর কি, তো আমি ওখানে চলে গেছি, আমাকে প্রেসিডেন্ট মনোনীত করে দিয়েছে যে এই লোকটাকে এখানে নিয়ে যাও, ভাট বকে, ও পার্লামেন্টে গিয়ে ভাট বকবে। তো এবার আমি বললাম যে আমি বিজেপি জয়েন করব। তো আমি 6 মাসের মধ্যে আমি শপথ বাক্য পাঠ করা 3 মাস বা 2 মাসের মধ্যে আমি বিজেপি জয়েন করলাম। বলো ভাই আমি তোমাকে জয়েন করব, তুমি আমাকে কি দেবে বলো, তো জয়েন করে নিলাম। ঠিক আছে। এবার 6 মাস হয়ে যাওয়ার পরে তারপরে যদি এই একবার জয়েন করে নিলাম, তারপর যদি আবার অন্য পার্টি জয়েন করি, তাহলেও কিন্তু আমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে। তাছাড়াও আমি প্রথমে গিয়ে বললাম যে না, প্রেসিডেন্ট আমাকে এখানে রেখেছেন, আমি কোনো রাজনৈতিক দল জয়েন করব না, এই মুহূর্তে আমি ইন্ডিপেন্ডেন্টলি থাকবো। ঠিক আছে। এবং এটা বলার পরে দেখা গেল 180 দিনের পরে গিয়ে আমি কোনো রাজনৈতিক দল জয়েন করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? হৃদয় ব্যাপারটা বোঝাতে পারলাম? এই জায়গাটা একটু অসুবিধা হলো বুঝতে। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্টলি মেম্বার বা একটা নমিনেটেড মেম্বার, যাকে রাষ্ট্রপতি সরাসরি নমিনেট করছে, যাকে ভোটের মাধ্যমে আসতে হয় না, যেমন রাজ্যসভায় 12 জনকে করে, এই ধরনের মেম্বার 6 মাসের মধ্যে তারা চাইলে যে কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারে। যদি 6 মাস হয়ে যায়, তার শপথ বাক্য পাঠ করার থেকে 6 মাস হয়ে যায়, তারপরে কিন্তু সে অন্য কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারবে না। মোদ্দা কথা হচ্ছে এটা। 6 মাস পরে যদি অন্য কোনো রাজনৈতিক দল জয়েন করে, তাহলে কিন্তু তার মেম্বারশিপ চলে যেতে পারে। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। এবারে মজার ব্যাপারটা এখানে কি বলছে, দ্য ডিসকোয়ালিফিকেশন আন্ডার 10 স্কেডিউলের মধ্যে যে ডিসকোয়ালিফিকেশন মানে অ্যান্টি ডিফেকশন ল ইজ ডিসাইডেড বাই দ্য চেয়ারম্যান ইন রাজ্যসভা এন্ড দ্য স্পিকার ইন লোকসভা। কে ঠিক করবে? রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, লোকসভার ক্ষেত্রে স্পিকার, নট বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক করবে না। যার জন্য আমরা দেখতে পাই যে যদি কেউ দলত্যাগ করে সরকারের পক্ষে আসে, মানে বিরোধী থেকে দলত্যাগ করে সরকারে এসছে, তাকে দুম করে ডিসকোয়ালিফাই করা হয় না। সমস্যা ভারতবর্ষের ক্ষেত্রে কি আমরা রাজ্যে দেখতে পাই কি কেন্দ্রে দেখতে পাই? কিন্তু দেখতে পাই যদি কেউ সরকার থেকে দল ত্যাগ করে বিরোধীতে গেছে, তো সাথে সাথেই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ঠিক আছে। রাজ্যের ক্ষেত্রে দেখো মুকুল রায় বহুদিন এই নিয়ে টানাপোড়েন চলেছে। কেন্দ্রের ক্ষেত্রে দেখো শিশির অধিকারী বহুদিন এই নিয়ে টানাপোড়েন চলেছে, তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হচ্ছে না। বাট ডিসকোয়ালিফিকেশন অ্যাজ পার দ্য কনস্টিটিউশনে যে ডিসকোয়ালিফিকেশন কথা বলা হয়েছে, অর, এটা অ্যাজ গুলো সব অর হবে। অর ডিসকোয়ালিফিকেশন অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। কিন্তু কনস্টিটিউশনে মানে এই একেবারে প্রথমে যেটা লিখলাম, কনস্টিটিউশনে যে ডিসকোয়ালিফিকেশন গুলোর কথা বলা হয়েছে বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে যে ডিসকোয়ালিফিকেশন গুলোর কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু এক্সারসাইজড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এগুলো হলে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিজে থেকে এগুলোকে এক্সারসাইজ করে। ঠিক আছে। ইন 1992 সালে সুপ্রিম কোর্ট রুলড দ্যাট, সুপ্রিম কোর্ট এই নিয়ম করলো যে দ্য ডিসিশন অফ চেয়ারম্যান অর স্পিকার, আবার সেই একই জিনিস, ডিসিশন অফ চেয়ারম্যান অর স্পিকার ইজ দ্য ম্যাটার অফ সাবজেক্ট টু রিভিউ। এটা অফ, তারপরে একটা টু, ম্যাটার অফ সাবজেক্ট টু রিভিউ। কি বলছে যে অ্যান্টি ডিফেকশন ল এর ক্ষেত্রে চেয়ারম্যান বা স্পিকার কাউকে দুম করে সরিয়ে দিল, তার মানে সেটা ফাইনাল এমনটা নয়। সুপ্রিম কোর্ট চাইলে সেটা রিভিউ করতেই পারে। বুঝতে পারলাম? 1992 সালে সুপ্রিম কোর্ট কি বললো যে অ্যান্টি ডিফেকশন ল চেয়ারম্যান বা স্পিকারের যেটা বলবে সেটাই ফাইনাল নয়। সুপ্রিম কোর্ট চাইলে সেটা রিভিউ করে দেখতে পারে। যদি দেখে যে অ্যান্টি ডিফেকশন লটা জোর করে তার উপর প্রয়োগ করা হয়েছে, সে আদৌ দলত্যাগ করেনি, তাহলে সেটাকে আবার সুপ্রিম কোর্ট তার মেম্বারশিপ ফিরিয়ে দিতে পারে। বা যদি দেখে যে হ্যাঁ সে দলত্যাগ করেছে কিন্তু স্পিকার জোর করে তাকে রেখে দিতে চাইছে, স্পিকার বলছেন এটা দলত্যাগ হয়নি, সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট তার মেম্বারশিপ কেড়ে নিতে পারে। ক্লিয়ার?
তাহলে এই তিনটে ব্যাপার কি আমরা ক্লিয়ার হলাম? Disqualification as per Yes, sir. constitution, disqualification under representation of people's act 1951 আর অ্যান্টি ডিফেকশন ল। তার মধ্যে আমাদের মনে রাখতে হবে কেবলমাত্র অ্যান্টি ডিফেকশন লটাই কিন্তু স্পিকার বা চেয়ারম্যান এক্সারসাইজ করে, বাকি দুটো এক্সারসাইজ করে থাকেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোমাদের থাকলো। পরের দিন পরের দিন